হাই স্টুডেন্টস, আজকে আমরা যে বিষয়টা নিয়ে পড়ব সেটা হলো স্থিতিস্থাপকতা, যেটা ক্লাস 9-এর পদার্থ গঠন ও ধর্ম পদার্থের গঠন ও ধর্ম চ্যাপ্টারের শেষ টপিক স্থিতিস্থাপকতা। আমরা আজকে পড়ব স্থিতিস্থাপকতা। তো এই স্থিতিস্থাপকতা জিনিসটা কি, বিষয়টা কি, সেটা বলতে গেলেই প্রথমে আমাদেরকে কিছু উদাহরণ টেনে নিতে হবে। কি উদাহরণ? না, আমরা যদি কোনো একটা স্প্রিং বা একটা রাবারকে অল্প কিছু বল প্রয়োগ করে একটু টেনে দিই, একটু রাবারকে বল প্রয়োগ করে টেনে দেওয়া হলো, তাহলে কি হয় ঘটনাটা? না, এই স্প্রিংটা বা রাবারটা দৈর্ঘ্য বরাবর কিছুটা বেড়ে যায়। অর্থাৎ আমি যদি এটা একটা স্প্রিং নিই, এটা একটা স্প্রিং, এখানে যদি আমি কিছু বল প্রয়োগ করি, অর্থাৎ আমি নিচের দিকে টেনে নামিয়ে দিই, তাহলে স্প্রিংটা কেমন হবে? অর্থাৎ স্প্রিংটা দৈর্ঘ্য বরাবর স্প্রিংটা দৈর্ঘ্য বরাবর কি হয় না, একটু বেড়ে যায়। তাহলে একটা স্প্রিং যখন আমরা সেটাকে দৈর্ঘ্য বরাবর একটু টেনে দিলাম, তখন সেটা কি হলো, তার দৈর্ঘ্য বরাবর সেটা একটু বেড়ে গেল। এরপর আমরা যদি ওই ওই ছেড়ে দিই, আমরা যে টেনে ধরেছিলাম সেটা যদি ছেড়ে দিই, তাহলে কি ঘটবে? তাহলে দেখা যাবে যে স্প্রিংটা কিন্তু আবার আগের অবস্থায় ফিরে এসেছে। তাহলে আমরা এটাকে টেনে ধরেছিলাম, তখন এরকম অবস্থা ছিল, কিন্তু যখন আমরা ছেড়ে দিলাম তখন স্প্রিংটা দেখা যাবে আবার ঠিক সেই আগের জায়গাতেই চলে এসেছে। এরপরে যদি তোমরা একটা রাবার নাও, একটা রাবার ব্যান্ড নিলে, গার্ডার নিতে পারো তোমরা, আমি একটা রাবার ব্যান্ড নিলাম, এটাকে যদি বল প্রয়োগ করা হয় কীরকম হবে? এটা এইরকম হয়ে যাবে, তাই না? বেশ, তুমি এবার চাপ উঠিয়ে নাও, দেখো ঠিক আগের মতোই আবার গার্ডারটা চলে এসেছে। এটা কেন হচ্ছে? এটা কেন হচ্ছে? যখন একটা স্প্রিংকে আমরা টেনে ধরছি তখন সেটা একটু বেড়ে যাচ্ছে, তারপর যখন আমরা সেই টানটাকে বা বল প্রয়োগ করা ছেড়ে দিচ্ছি তখন সেটা আবার আগের অবস্থায় চলে যাচ্ছে। আবার রাবার ব্যান্ড নিলে পরে সেক্ষেত্রেও এরকম হচ্ছে। সেটা কেন হচ্ছে? এটা কেন হচ্ছে না, তোমরা এই চ্যাপ্টারে জানবে। যেটা এটা হচ্ছে একমাত্র তার কারণ হলো স্থিতিস্থাপকতা। এর কারণ হলো স্থিতিস্থাপকতা। কোন একটা বস্তুর স্থিতিস্থাপকতা ধর্মের জন্য, এটা হলো স্থিতিস্থাপকতা ধর্মের জন্য। না, এই ধর্মটা কি? কোনো একটা বস্তুকে যখন আমরা বল প্রয়োগ করি, তার নিজস্ব গঠন, নিজস্ব দৈর্ঘ্য, সেটাকে যখন আমরা বিকৃতি করার চেষ্টা করি, টেনে হিঁচড়ে যখন আমরা বিকৃতি করার চেষ্টা করি, আমরা যখন বল প্রয়োগ করি না, তখন বস্তুর মধ্যেও একটা বাধা দেওয়ার জন্য বল প্রয়োগ, বাধার বল একটা সৃষ্টি হয়, ঠিক আছে? মানে আমি যদি এটা গার্ডার ধরে নিই, তাহলে গার্ডারটাকে যদি আমি যখন টানবো, আমি যখন এটাকে বল প্রয়োগ করে এর গঠনটাকে বিকৃতি করার চেষ্টা করব, এই পেনটার মধ্যেও কিন্তু একটা বাধা দেওয়ার জন্য একটা বল, প্রতিক্রিয়া বল যেটাকে বলা হয়, প্রতিক্রিয়া বলের সৃষ্টি হবে। সেই বলটা কি করবে
না ওর যে গঠনটা আমরা বিকৃতি করার চেষ্টা করছি সেইটাকে বাধা দেবে। ঠিক যেমন কাউকে মারধর করতে গেলে সেও যেমন বাধা দেয়, আত্মরক্ষা করে, তেমনি প্রত্যেকটা পদার্থও তাকে যখন আমরা ডিফর্ম করব, অর্থাৎ তার ফরমেশনটাকে নষ্ট করব, তখন কিন্তু সেও ওই ডিফরমেশনের এগেনস্টে সেও কিন্তু বাধা দেয়। এই কারণে যখন আমরা আমাদের বাধাটাকে কমিয়ে দিচ্ছি, ও কিন্তু কি হচ্ছে, নিজের জায়গায় চলে আসছে। অর্থাৎ আমরা যখন বল প্রয়োগ করছি তখন ওর ভিতরের মধ্যেও একটা অভ্যন্তরীণ প্রতিক্রিয়া বলের সৃষ্টি হচ্ছে। এই প্রতিক্রিয়া বলটা কি করছে না, বস্তুর আকার বা আকৃতি পরিবর্তনের যে আমরা চেষ্টা করছি সেটাকে ও বাধা দিচ্ছে, যে না এই রকম করা যাবে না। তার জন্যই সে আগের অবস্থায় ফিরে আসছে। আমরা যখন বাহ্যিক বলটা অপসারিত করছি তখন রবার বা স্প্রিংটা তার আগের অবস্থাটা ফিরে পাচ্ছে। এটা হলো প্রত্যেকটা বস্তুর একটা ধর্ম, যে কোনো একটা পদার্থ। এটা শুধু রাবার নয়, এটা পেনেরও একটা ধর্ম, এটা একটা তারেরও ধর্ম, এটা একটা স্প্রিংয়েরও ধর্ম। প্রত্যেকটা বস্তু, প্রত্যেকটা পদার্থরই এটা একটা সাধারণ ধর্ম। আর এই ধর্মটাকেই বলা হচ্ছে স্থিতিস্থাপকতা। তাহলে স্থিতিস্থাপকতার সংজ্ঞাটা আমরা কিভাবে দিতে পারবো? না, এটা একটা সাধারণ ধর্ম একটা পদার্থের ক্ষেত্রে। তাহলে যে ধর্মের ফলে কোনো একটা বস্তু বাহ্যিক বল প্রয়োগ করলে, আমরা যদি বাহ্যিক বল প্রয়োগ করে তার আকার আয়তন পরিবর্তনের চেষ্টা করি, তাহলে ওই ধর্মের ফলে সেই বস্তুটা আবার আগের অবস্থায় ফিরে আসে। এই ধর্মটাকেই বলা হচ্ছে স্থিতিস্থাপকতা। তাহলে আবার একবার বলছি যে স্থিতিস্থাপকতা ধর্মটা কি না, স্থিতিস্থাপকতা হলো একটা বস্তুর ধর্ম যার ফলে আমরা যদি বাইরে থেকে কোনো একটা বল প্রয়োগ করে কোনো একটা বস্তুকে ডিফর্ম করার চেষ্টা করি, তাহলে ওই বস্তুটা যখন আমরা বলটা সরিয়ে নেব, অপসারণ করে নেব, তখন সে আবার আগের অবস্থায় ফিরে আসবে। ঠিক আছে, এরপর আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো কার কার স্থিতিস্থাপকতা আছে। আমি প্রথমেই বলেছি যে প্রত্যেকটি পদার্থের স্থিতিস্থাপকতা ধর্ম বর্তমান। তাহলে কঠিন পদার্থ, তরল পদার্থ এবং গ্যাসীয় পদার্থ, সমস্ত পদার্থের কিন্তু আমাদের স্থিতিস্থাপকতা ধর্ম, সবারই স্থিতিস্থাপকতা ধর্ম বর্তমান। ইংরেজিতে এটাকে বলা হয় ইলাস্টিসিটি। তাহলে ভাবার কোনো অবকাশ নেই যে শুধুমাত্র রাবার, স্প্রিং, গার্ডার এই ধরনের কোনো বস্তুর স্থিতিস্থাপকতা আছে। স্থিতিস্থাপকতা কঠিন, তরল, গ্যাস নির্বিশেষে সমস্ত পদার্থের ক্ষেত্রেই স্থিতিস্থাপকতা আছে, কারোর বেশি কারোর কম। অ্যাকচুয়ালি আমাদেরকে দুটো এক্সাম্পল যদি নিই তাহলে জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে। আমরা এক টুকরো লোহা নিলাম আর অন্যদিকে নিলাম কি বলবো, রাবার। কার স্থিতিস্থাপকতা বেশি? কার এখানে যদি প্রশ্নটা করা হয়, আমরা লোহা নিয়েছি এবং একটা রাবার নিয়েছি, তাহলে কার স্থিতিস্থাপকতা বেশি? ম্যাক্সিমাম স্টুডেন্ট উত্তর দেবে যে রাবারের স্থিতিস্থাপকতা বেশি, কিন্তু উত্তরটা স্বাভাবিক কারণেই ভুল। লোহার স্থিতিস্থাপকতা বেশি। লোহা বা ইস্পাত যাই বলি না কেন, তার স্থিতিস্থাপকতা বেশি। ভালো করে লক্ষ্য করে দেখো, আমরা রাবারকে টানলাম, তার গঠনটাকে ডিফর্ম করলাম অর্থাৎ বিকৃতি করে দিলাম, এবার আমরা বল প্রয়োগ করা ছেড়ে দিলাম, তাহলে সে কি করলো? আগের অবস্থায় ফিরে এলো।
আবার লোহা এটাকে টানলে বাড়ে না, খুব কম বাড়ে। কেন না, যখনই আমরা বল প্রয়োগ করছি ও ভিতর থেকে বেশি বল প্রয়োগ করছে, আটকাচ্ছে বেশি। তাহলে স্থিতিস্থাপকতা হলো একটা ওর ভিতরের একটা ধর্ম, যে বাধা দেবে। রাবার তো বাধা দিতে পারছে না ভালো করে। আমরা লোহাতেও বল প্রয়োগ করলাম, আবার রাবারেও বল প্রয়োগ করলাম একই পরিমাণ, কিন্তু রাবারটা বেড়ে যাচ্ছে দৈর্ঘ্যে, কিন্তু লোহা বা ইস্পাতটা বাড়ছে না। কেন? কারণ রাবার আমি যে বল প্রয়োগ করছি তার বিরুদ্ধে ও বল প্রয়োগ করতে পারছে না, প্রতিক্রিয়া বলটা রাবার ভালো দিতে পারছে না। কিন্তু লোহা প্রতিক্রিয়া বলটা ভালো দিচ্ছে, যার দরুন কি হচ্ছে, ওর স্থিতিস্থাপকতা বেশি হচ্ছে। স্থিতিস্থাপকতা মানেই হলো যে আমি যদি বল প্রয়োগ করি ও আমার বিরুদ্ধে বল প্রয়োগ করবে, আর যে যত ভালো বিরুদ্ধে বল প্রয়োগ করতে পারবে তার স্থিতিস্থাপকতা বেশি, সেই বস্তুটা স্থিতিস্থাপক বেশি, মোর স্থিতিস্থাপক, ইলাস্টিক। মানে রাবার যে বেড়ে যাচ্ছে বলে ইলাস্টিক না, ওটা ইলাস্টিসিটি ওর কম। কারণ ইলাস্টিসিটি কম বলেই তো ও বেড়ে যাচ্ছে। ওর ইলাস্টিসিটি যদি বেশি থাকতো, স্থিতিস্থাপকতা বেশি থাকতো, ওর ভিতর থেকে যদি বেশি পরিমাণ বল প্রয়োগ করতো, তাহলে ওকে টেনে বাড়ানো যেত না। জিনিসটা হয়তো বোঝা গেছে যে তোমার যদি আত্মরক্ষার করার ক্ষমতা বেশি থাকে, তাহলে তো আমি তোমাকে মেরে কাহিল করতে পারবো না। পারবো না। তাহলে লোহার মধ্যে স্থিতিস্থাপক ধর্মটা বেশি আছে, মানে আমি ওকে টেনে বাড়াতে পারবো না, কারণ ও বাধা দিচ্ছে আমাকে। কিন্তু রাবার কম বাধা দিচ্ছে, তাহলে রাবারের স্থিতিস্থাপকতা কম, ইলাস্টিসিটি কম। এটা কিন্তু মনে রাখতে হবে, এবং এই প্রশ্নটা ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে। ঠিক আছে, আমরা প্রথমে একটা স্প্রিং নিয়েছিলাম, তাই তো? এই যে স্প্রিংটা, তাহলে প্রথমে তোমরা একটা দৈর্ঘ্যটা একটু টেনে বাড়ালে, ঠিক আছে, আরও একটু বাড়ালে, ঠিক আছে, ও কিন্তু বাধা দিচ্ছে। এরপরে তুমি টানটা ছেড়ে দাও, ছাড়লে কী হবে? ও আবার আগের অবস্থায় চলে আসবে। কেন? ও স্থিতিস্থাপকতা ধর্মের জন্য। কারণ তুমি ওর আকার আকৃতিটাকে ডিফর্ম করার চেষ্টা করছো, বিকৃতি করার চেষ্টা করছো, বাট সেও কিন্তু ভিতর থেকে একটা বল প্রয়োগ করে, প্রতিক্রিয়া বল প্রয়োগ করে সে নিজের আগের অবস্থায় চলে আসতে চেষ্টা করছে। তাহলে এই স্প্রিংটাকে আরও টেনে বাড়াও, আরও টেনে বাড়াও, আরও টেনে বাড়াও, এইভাবে বাড়াতে 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 এমন একটা জায়গা আসবে যে স্প্রিংটা ঠিক এইরকম হয়ে গেছে, সোজা তার হয়ে গেছে স্প্রিংটা। আগেকার দিনে পেনের ভিতরে ওই এখনও পেনগুলো আছে, যেগুলো তোমার ওই জিটার পেন, সেই পেনগুলোতে দেখবে এখন একটা ওই রিফিলের কাছে একটা স্প্রিং লাগানো থাকে। তাহলে সেই স্প্রিংটা একটা টাইম পর্যন্ত কিন্তু ও আগের অবস্থায় আসে, তারপরে টেনে 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 অনেকটা যখন লম্বা করে দেবো, তখন কি সে আর আগের অবস্থায় আসে? সে আগের অবস্থা কিন্তু আর আসবে না, তখন একটা তার হয়ে গেছে সেই স্প্রিংটা। তাহলে কিন্তু এখানে একটা কন্ডিশন রাখতে হবে যে যখন আমরা বল প্রয়োগ করব, সেই বল একটা লিমিট পর্যন্ত, কিন্তু একটা লিমিট পর্যন্ত যদি আমরা বল প্রয়োগ করি, তাহলে পরে স্থিতিস্থাপকতা ধর্মটা শো করবে, অর্থাৎ আগের অবস্থায় ফিরে আসবে, আগের অবস্থায় ফিরে আসবে। কিন্তু আমরা যদি সেই স্থিতিস্থাপক সীমাটা পার করে দিই, তাহলে সেই স্প্রিংটা কিন্তু আর আগের অবস্থায় আসবে না। তখন দেখবে স্প্রিংটা এরকম লম্বা হয়েই পড়ে আছে। আমরা যখন গার্ডারকে টানতে 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 মাঝে মাঝে এমন অবস্থা হয়ে যায়, দেখবে যে গার্ডারটা আর তোমার সেই আগের অবস্থায় ফিরে আসছে না, কারণ ওইটা বল প্রয়োগ করতে করতে তার স্থিতিস্থাপক সীমাটা ছাড়িয়ে গেছে। আর স্থিতিস্থাপক সীমাটা ছাড়িয়ে গেছে বলেই সে আর আগের অবস্থায় আসছে না। তাহলে আমাদের এই স্থিতিস্থাপক ধর্মটা শো করবে, দেখাবে একমাত্র ওই স্থিতিস্থাপক সীমার মধ্যে। ওই স্থিতিস্থাপক সীমাটাকে যদি আমরা ছাড়িয়ে যাই, তাহলে পরে কিন্তু সে আর দেখাবে না। আমরা গার্ডার দিয়ে অনেকবার দেখেছি,
অনেক প্যান্টের মধ্যে কিন্তু এই গার্ডার সিস্টেমটা আছে। বিশেষ করে যেগুলো আমাদের বারমুন্ডা টাইপের যে প্যান্টগুলো বা ট্যাক্সুট টাইপের যে প্যান্টগুলো, সেই প্যান্টগুলোতে কিন্তু এখনও রাবার আছে, এবং সেই রাবারগুলো একটা টাইম কিন্তু হয় সেই ইলাস্টিকটা নষ্ট হয়ে যায়। তার কারণটা এটাই, তাই না? তো ইলাস্টিসিটিটা যখন নষ্ট হয়ে যাবে তখন ঠিক হয়। আমরা যখন অনেক সময় যে গেঞ্জিগুলো পরি, সেই গেঞ্জিগুলো দেখা যায় যখন আমরা কিনছি তখন খুব টাইট, আমার চেহারা সব ঠিকঠাক একই আছে, কিন্তু সেটা কিছুদিন পরে একটু বড় হয়ে যায়। তার কারণ কি? ওর যে সুতো, সেই সুতোটার মধ্যে একটা ইলাস্টিসিটি ধর্ম ছিল, সেই ইলাস্টিসিটিটা কিন্তু নষ্ট হয়ে গেছে, যার জন্য তাকে তাকে যখন তুই বল প্রয়োগ করেছিস সে কিন্তু আর নিজের আগের অবস্থায় আসছে না। এটা একটা ইলাস্টিসিটি ধর্ম। এরকম নানান উদাহরণ আছে, নানান উদাহরণ যে ইলাস্টিসিটি যেখানে কাজ করে, এবং তার জন্য এই ইলাস্টিসিটিটা একটা সীমা পর্যন্ত ভাবতে হবে আমাদেরকে। সেই সীমাটা ছাড়িয়ে গেলে কিন্তু আমরা আর ওটাকে আমরা পূর্বের আকার আয়তনটা সেটা কিন্তু আমরা আর ফিরে পাবো না। তাহলে কি করতে হবে? স্থিতিস্থাপক সীমার মধ্যে এই জিনিসটাকে বলা হয় স্থিতিস্থাপক অবসাদ। অবসাদ মানে কি? একটা স্থিতিস্থাপক বস্তুর, ভালো করে শোনো, একটা স্থিতিস্থাপক বস্তুর উপর দীর্ঘক্ষণ ধরে বারবার বল প্রয়োগ করা হলো। তুমি ভাবো না, একটা গার্ডারকে নাও, গার্ডারকে নিলে কি হবে? একটা স্থিতিস্থাপক বস্তু, এটা একটা স্থিতিস্থাপক বস্তু, দীর্ঘক্ষণ ধরে, অনেকক্ষণ ধরে গার্ডারটাকে বল প্রয়োগ করো, বিকৃত করার চেষ্টা করো, ও আগের অবস্থায় আসার চেষ্টা করছে। তুমি গার্ডারটাকে এইভাবে টানো, গার্ডারটাকে এরকম করে টানো, হালকা ছাড়ো, ও আগের অবস্থায় ফিরে আসার চেষ্টা করবে, আবার টানো, ও আবার আগের অবস্থায় ফিরে আসার চেষ্টা করবে, আবার টানো, এইভাবে ও আগের অবস্থায় আসার চেষ্টা করবে আর তুমি টানতে থাকো। তাহলে দেখো একটা টাইম আসবে যা সেই সময় স্থিতিস্থাপক ধর্মটা হ্রাস পাবে। এই অবস্থায় সেই বস্তুটা হালকা টানলে পরেই ছিঁড়ে যায়। ভালো করে লক্ষ্য করে দেখেছো জিনিসটা? একটা প্রথম নতুন গার্ডার, সেই গার্ডারটাকে টানলে পরে ছেড়ে না, কিন্তু এইভাবে টানতে 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 টানো, আবার আগের অবস্থায় এলো, আবার টানো, আগের অবস্থায় এলো, এইভাবে টানতে 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 একটা টাইম আসবে তুমি হালকা বল প্রয়োগ করলে, অল্প বল প্রয়োগ করলে গার্ডারটা ছিঁড়ে যাচ্ছে, কিন্তু প্রথমে বেশ অনেক বল প্রয়োগ করলেও ছিঁড়ছিল না, কারণ তার স্থিতিস্থাপক সীমাটা অতিক্রম করে গেছো। এই অবস্থাটাকে বলা হয় স্থিতিস্থাপক অবসাদ। কি বলা হয়? স্থিতিস্থাপক অবসাদ, এই জিনিসটাকে বলা হয়। তো এই স্থিতিস্থাপকতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? কখন সেই কোনো একটা বস্তুর স্থিতিস্থাপকতা থাকবে? প্রত্যেকটা বস্তুর মধ্যে স্থিতিস্থাপকতা আছে, কারোর বেশি কারোর কম, কারোর বেশি কারোর কম, ঠিক আছে, কিন্তু এই স্থিতিস্থাপকতা বিষয়টা কার কার উপর নির্ভর করে? একটা বস্তুর স্থিতিস্থাপকতা যদি আমরা বলি তাহলে সেটা কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল সেটা আমরা একটু আলোচনা করব। আচ্ছা, আগে আমরা জানলাম যে স্থিতিস্থাপকতা জিনিসটা কি না। স্থিতিস্থাপকতা হলো একটা প্রতিক্রিয়া বল, যেটা পদার্থের অভ্যন্তরে সৃষ্টি হয়। কখন সৃষ্টি হয় না? যখন বাইরে থেকে কেউ বল প্রয়োগ করে তখন সৃষ্টি হয়। তাহলে স্থিতিস্থাপকতা যদি বলা হয় স্থিতিস্থাপকতা কি, তাহলে তোমাদেরকে বলতে হবে একটা প্রতিক্রিয়া বল যা পদার্থের ভিতরে সৃষ্টি হয়। কখন সৃষ্টি হয় না? যখন বাইরে থেকে কেউ বল প্রয়োগ করে তখন সৃষ্টি হয়। তাহলে স্থিতিস্থাপকতা মানে টেনে বেড়ে যাওয়া নয়। স্থিতিস্থাপকতা মানে হচ্ছে তাকে আমরা যদি বাড়ানোর চেষ্টা করি সে বাধা দেবে। তাহলে স্থিতিস্থাপকতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? অর্থাৎ আমরা এখানে একটা পদার্থ নিলাম, সেই পদার্থ পিওর, অশুদ্ধ, বিশুদ্ধ, অশুদ্ধ বলছি, বিশুদ্ধ, পিওর, এই পদার্থ স্থিতিস্থাপকতা যদি এক্স হয়, এখানে যদি আমরা অনেক কিছু মিশে থাকে, কাদামাটি আরও অপদ্রব্য, কি বলা হয়? অপদ্রব্য। এখানে যদি অপদ্রব্য কিছু মিশে থাকে তাহলে স্থিতিস্থাপকতা কি হবে? কমে যাবে। স্থিতিস্থাপকতা কমে যাবে।
তাহলে কোনো একটা শুদ্ধ বস্তু, সেই শুদ্ধ বস্তুর যা স্থিতিস্থাপকতা হবে, সেখানে যদি কিছু ইমপিউরিটি বা অশুদ্ধি মিশে থাকে, অপদ্রব্য মিশে থাকে, তাহলে তার স্থিতিস্থাপকতা কমে যাবে। ঠিক আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে কমে যায়, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে বেড়েও যেতে পারে। ঠিক আছে, আচ্ছা, উষ্ণতা যদি বাড়ানো হয়, 2 নম্বর ফ্যাক্টর উষ্ণতা। আমরা যদি টেম্পারেচার বাড়াই তাহলে স্থিতিস্থাপকতা কমে যায়। কেন কমে যায় উঁচু ক্লাসে পড়তে হবে। তাহলে কোনো একটা বস্তুর উপর স্থিতিস্থাপকতা কী কীর উপর নির্ভর করে না, সেখানে কোনো অশুদ্ধি মিশে রয়েছে কি না, সেখানে তার উষ্ণতাটা কেমন, সমস্ত উষ্ণতাটা বাড়িয়ে দিলে পরে তার স্থিতিস্থাপকতা কমে যাবে। অর্থাৎ আবার 3 নম্বর ফ্যাক্টর হচ্ছে কোনো একটা বস্তু উপর যদি বারবার বল প্রয়োগ করা হয়, কেমন একটা গার্ডারকে বারবার টানা হলো, বারবার টানা হচ্ছে, তাহলে তার স্থিতিস্থাপকতা কমে যাবে। গার্ডারটা যখন অনেক লম্বা হয়ে গেছে বল প্রয়োগ করে তখন সে আগের অবস্থায় আর ফিরে আসতে পারে না। তার কারণ কি, তার স্থিতিস্থাপকতা কমে গেছে। এই জন্য কোনো একটা বস্তুকে বারবার বিকৃত করা হলে কোনো একটা বস্তুর স্থিতিস্থাপকতা হ্রাস পেয়ে যায়। ওকে, এরপর আমরা জানব বিকৃতি জিনিসটা কি। এরপর আমরা পড়ব বিকৃতি কি। এরপর আমরা পড়ব বিকৃতি কি। না, বাইরে থেকে যখন কোনো একটা প্রযুক্ত বল প্রয়োগ করা হচ্ছে কোনো একটা বস্তুর উপর, কোনো একটা বস্তু আছে, এটা কোনো একটা বস্তু, যে বস্তুর উপর বাইরের থেকে কোনো একটা বল প্রয়োগ করা হচ্ছে। ঠিক আছে, তাহলে যখন বাইরে থেকে বল প্রয়োগ করা হচ্ছে তখন কি হচ্ছে, ওই স্থিতিস্থাপক বস্তুর বিভিন্ন অংশের মধ্যে আপেক্ষিক সরণ হচ্ছে। আপেক্ষিক সরণ হচ্ছে মানে এর হয়তো আকারও বা আয়তন কিছু একটা পরিবর্তন হচ্ছে। অর্থাৎ আমি এরকম ধরে নিই, এটা একটা বস্তু ছিল, সেই বস্তুটা আমি বল প্রয়োগ করলাম, কি করলাম, বল, দেখা গেল বস্তুটা এরকম হয়ে গেল। তাহলে আগের দৈর্ঘ্য কত ছিল, আগের দৈর্ঘ্য ছিল, আমি ধরে নিলাম এর দৈর্ঘ্যটা দেখো বেড়ে গেছে, কিছুটা বেড়ে গেছে, কতটা বেড়ে গেছে, এতটা বেড়ে গেছে। এটাকে ধরলাম আমি এক্স, আর এইটুকুকে আমি ধরলাম ডেল এক্স। এই ছোটো কোনো একটুকু অংশ বেড়ে যাওয়া বা একটু জিনিস হলে পরে সেই জিনিসটাকে ডেল দিয়ে বোঝানো হয়। তাহলে এক্সটা ছিল আগে, আর এখন কতটা বেড়েছে, ডেল এক্স পরিমাণ বেড়ে গেছে আমরা বল প্রয়োগ করার পরে। তাহলে বিকৃতি বলবো কতটা বেড়েছে, আগে কতটা ছিল, এক্স। ঠিক আছে, তাহলে বস্তুর প্রাথমিক কত ছিল, আগে কত ছিল, এখন কতটা বেড়েছে, কতটা বেড়েছে, এখন কত হয়েছে নয়, হয়েছে এতটা, কিন্তু আমার ওপরে কি কোনটা হবে, ওপরে হবে কতটা বেড়েছে, এখান থেকে এই পর্যন্ত এতটা বেড়েছে। এই বাড়াটা আয়তন হতে পারে, যখন আয়তনে হিসাব করব তখন উপরে এই যতটা আয়তন বাড়বে আর নিচে যতটা আগে আয়তন ছিল, এটাকে বলা হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি। দৈর্ঘ্য দিয়ে আমরা হিসাব করি, দৈর্ঘ্য বিকৃতি। আয়তন বিকৃতি, এটাকে অনুদৈর্ঘ্য বিকৃতি বলা হয়, অনুদৈর্ঘ্য বিকৃতি। অনেক সময় বলা হয় আয়তন বিকৃতি। আয়তন দিয়ে যখন দেখব যে আয়তন এত ছিল, কতটা আয়তন বাড়লো, তখন যদি আমরা হিসাব করি তখন আয়তন বিকৃতি বলবো, তখন আয়তন বিকৃতি বলবো। তাহলে কখনো আয়তন বিকৃতি বলবো, কখনো ক্ষেত্রফল বিকৃতি বলবো, কখনো আয়তন বিকৃতি বলবো। যখন যেটা হিসাব করব, যখন ক্ষেত্রফল বেড়ে যাবে, যখন ক্ষেত্রফল বেড়ে যাবে তখন কি বলবো, এই 1 টাকার কয়েন আছে আমার কাছে, 1 টাকার কয়েন আছে, এই 1 টাকার কয়েনটাতে আমরা যদি বারবার বল প্রয়োগ করি তাহলে কি হবে, এই টাকাটা একটু গোল, আরও বড় গোল হয়ে যাবে, তাই না? ভাবনা, রুটি যখন আমরা বেলি তখন কি হয়, বারবার বল প্রয়োগ করার ফলে কি হয়, রুটিটা আরও বড় হয়ে যায়। তাহলে কি হবে, সেক্ষেত্রে কি হয়, ক্ষেত্রফলটা বেড়ে গেল, ক্ষেত্রফল। তাহলে কতটা আগে ক্ষেত্রফল ছিল, নিচেতে হবে ক্ষেত্রফল কত আগে ছিল, আর উপরে হলো কতটা বাড়লো, সেটাই হচ্ছে বিকৃতি। তাহলে নিচেতে দৈর্ঘ্যের একক, ওপরেও দৈর্ঘ্যের একক, তাহলে দৈর্ঘ্যের একক কেটে যাবে,
তাহলে বিকৃতির কোনো একক থাকবে না। ওপরে ক্ষেত্রফলের একক, নিচেতে ক্ষেত্রফলের একক কেটে যাবে, কোনো একক থাকবে না। এবং উপরের আয়তন, নিচেতেও আয়তন, আয়তনে যখন আমরা হিসাব করব তাহলে বিকৃতির কোনো একক নেই। বিকৃতি হলো দুটো সমজাতীয় রাশির অনুপাত, তাই এর বিকৃতির একক এবং মাত্রা নেই। ঠিক আছে, তাহলে বিকৃতি কি না, বিকৃতি হলো কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তুটা কিছুটা বেড়ে যায়। সেই বাড়াটা কিভাবে হতে পারে? আয়তনে হিসাব করতে পারি, আমরা ক্ষেত্রফলে হিসাব করতে পারি, আবার আমরা দৈর্ঘ্যে হিসাব করতে পারি। তাহলে আগে কত দৈর্ঘ্য ছিল, এখন কত বাড়লো, কত হলো নয়, কতটা বাড়লো। মানে আমি যদি ধরি আগে ছিল 5 মিটার আর এখন হলো 7 মিটার, তাহলে নিচেতে হবে 5 আর উপরে হবে 2। কথাটা বোঝা গেল? আগে ছিল 5, বাড়লো কত, 2। তাহলে আগে ছিল 5 মিটার ও এখন হলো 7 মিটার, তাহলে বিকৃতি কত হবে? 5 মিটার ছিল, এখন হলো 2 মিটার, এখন হলো নয়, এখন বাড়লো কত, 5 থেকে 7 বেড়ে হয়েছে, দেখ তাহলে 2 বেড়েছে। তাহলে মিটার মিটার ক্যান্সেল হয়ে যাবে, তাহলে 2/5। তাহলে এর একক কোনো থাকলো? আবার যদি আমরা বলি আগে ছিল 5 লিটার, 5 লিটার এখন হলো 6 লিটার, তাহলে বাড়লো কত? আগে ছিল 5 লিটার, এখন হলো 6 লিটার, তার মানে বাড়লো 1 লিটার, তাহলে পরে 1/5 হবে বিকৃতি। লিটার লিটার কেটে যাবে। আবার আমি যদি বলি আগে ছিল 5 বর্গ মিটার, এখন হলো 8 বর্গ মিটার, তাহলে আগে ছিল 5 বর্গ মিটার, তাহলে নিচেতে হবে 5, আর এখন হলো 8 বর্গ মিটার, তাহলে কি হবে? 3 বেড়েছে, তাহলে 3 বর্গ মি। ওকে, এটাই হবে বিকৃতি। ওকে, ঠিক আছে, আমরা এর পরের ভিডিওতে পীড়ন, হুক এবং ইয়ং গুণাঙ্ক সম্পর্কে জানবো।